চিরাগ প্রথম প্রকাশিত হয় সেপ্টেম্বর 1992 26 তারিখে। এই প্রথম সংখ্যা। সেপ্টেম্বর 1992 থেকে শুরু করে ধারাবাহিকভাবে এই চিরাগ পত্রিকা প্রকাশিত হয়ে চলেছে। সর্বশেষ সংখ্যা আমরা ছেপেছি জানুয়ারি 2026 সংখ্যা, যা দেখছেন। My dear friends and audience, welcome to my channel The Garden of Sufism. প্রিয় দর্শক, হুগলি জেলার একটি প্রাচীনতম জনপদ পান্ডুয়া, সেই পান্ডুয়াতে আমি এখন আছি। যে মানুষটির বাড়িতে উনি একজন প্রগতিশীল, বিজ্ঞান মনস্ক এবং সাহিত্য প্রেমিক। একদিকে উনি শিক্ষাগত করতেন, অপরদিকে উনি একটি বাংলা পত্রিকা, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা, যার নাম চিরাগ। এই পত্রিকার চিরাগ পত্রিকার উনি এডিটর। আসুন ওনার সঙ্গে বিস্তারিত আলোচনায় থাকবো। ওনার সম্পর্কে ডকুমেন্টারিটি আপনাদের সামনে আলোকপাত করছি। আপনারা সকলে এই ডকুমেন্টারিটা দেখবেন, উপভোগ করবেন এবং এই চ্যানেলকে বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমার এই চলার পথ প্রশস্ত করবে, সমৃদ্ধ করবেন। স্যার, সর্বপ্রথম আপনাকে আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজমের পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। দ্য গার্ডেন অফ সুফিজমের পরিচালক জনাব সুফি নজরুল হক সাহেবকে এবং সকল দর্শক বন্ধু যারা এই চ্যানেলে সঙ্গে যুক্ত আছেন, উপস্থিত হয়েছেন দর্শক হিসেবে বা অন্য কোনোভাবে, তাদের সকলকে আমার পক্ষ হতে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। স্যার, এই যে জায়গা পান্ডুয়া, সর্বপ্রথম আপনি একটু বিস্তারিত পান্ডুয়া সম্পর্কে কিছু যদি বলতেন। আমরা সাহিত্যের ক্ষেত্রে কবি আব্দুর রহমান, এই পান্ডুয়া থানারই মানুষ, রবীন্দ্রনাথের সমসাময়িক, তার কাছ হতে আমরা একটি কবিতার বই পাই, পেড়োর কেচ্ছা বলে। এখন এই পেড়ো শব্দটি গৌর পান্ডুয়া, বড় পেড়ো এবং হুগলির যে পান্ডুয়া, ছোট পেড়ো, এই নামে আখ্যায়িত হয়ে থাকে। এটা অতীতকাল থেকেই। সেই তার পরবর্তী যে সময় এখানে হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় সুলতানি আমল থেকেই এখানে জয়, পরাজয়, বিজয়, নানান অবস্থা তৈরি হয়। সেই সময় নাম ছিল প্রদ্যুম্ন নগর। সেই প্রদ্যুম্ন নগর থেকেই পান্ডুয়া এই নামের উৎপত্তি কি না, বা পেড়ো থেকে পান্ডুয়া। তবে এখানে যেটা ঐতিহাসিকভাবে স্বীকৃত, এখানে রয়েছে, আমরা দেখছি, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অধিকৃত মেলার মাঠ বলে যেটা স্বীকৃত, যেখানে 22 দুয়ারি, এই 22 দুয়ারিকে জুম্মা মসজিদ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এছাড়া আছে মিনার, যে মিনার বিজয় স্তম্ভ হতে পারে অথবা ওয়াচ টাওয়ার হতে পারে। এখন এটা কি জন্য, ওই প্রাচীনতম কুতুব মিনারের যে আদল দিল্লির, সেই আদলে তৈরি, এবং প্রতিটি স্তরে বাইরে দেখার জন্য একটি করে সিঁড়ি দিয়ে উঠে প্রতিটি স্তরে বাইরে বেরোনো যায় এবং সেখান থেকে দেখা যায় সারা পান্ডুয়ার যে দৃশ্য, এটা অবলোকন করা যায়। এটা আমরা নিজেরা অতীতকালে যখন এর দরজা খোলা হতো, বিশেষ করে মেলার সময়,
তখন আমরা নিজেরা যেটা দেখেছি এই 1970, 71, 72 এই সময় এছাড়া এখানে শাহসুফি সুলতান এর যে মসজিদ, সেই মসজিদও আছে, যেখানে মিলিত যে হিন্দু সম্প্রদায় এবং সুফি সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের যে মানুষজন, তাদের উপস্থিতি এবং তাদের যে নজির, স্থাপত্যের যে নজির, সেগুলি এখনো রক্ষিত আছে। সবগুলি যে সুন্দরভাবে ব্যবস্থা করে রাখা আছে তা না, কিন্তু এখনো সেই ধ্বংসস্তূপ যা আছে সেগুলো দেখলে বোঝা যায় প্রাচীন স্থাপত্যের নিদর্শন কিরকম ছিল। আচ্ছা, এখানে শাহসুফি সুলতান, এটা যা দেখা যাচ্ছে যে ঐতিহাসিকভাবে ত্রয়োদশ এবং চতুর্থদশের আমলে, একদিকে যেমন সুলতানি আমল, অন্যদিকে পাণ্ডু রাজারও শাসন ছিল এখানে, এবং নাথ সম্প্রদায়ের মানুষ ছিল। অবশ্যই এখানে আমাদের পাশাপাশি মহানাদ এই যে জায়গা, এখানেই নাথ সম্প্রদায়ের রাজত্ব ছিল বলে ঐতিহাসিকভাবে প্রভাস পাল স্বীকার করে নিয়েছেন। এবং ঐতিহাসিক সুধীর মুখোপাধ্যায় হুগলি জেলা সম্পর্কে যা লিখেছেন, সেখানেও আমরা এই উদ্ধৃতি, তার যে প্রাচীনত্ব, এগুলো সম্পর্কে আমরা জানতে পারি। মাস্টারমশাই, আপনি কোন স্কুলে আপনি জীবনে প্রথম শিক্ষকতা শুরু করেছিলেন এবং কোথা থেকে আপনি রিটায়ার্ড হয়েছেন, কোন স্কুল থেকে? আমার শিক্ষকতার যে জীবন শুরু হয়েছিল শোতলা মহিলাডাঙ্গা হাই স্কুল, মেমারি থানার অন্তর্গত অবিভক্ত বর্ধমান জেলার, এখন যা পূর্ব বর্ধমানে। তারপর 1984 সাল পর্যন্ত, 75 থেকে আমি ওখানে শিক্ষকতা করি 10 বছর। 84 সালের 2রা এপ্রিল আমি ওখানে পদত্যাগ করে শ্রীরামপুর মলিনা লাহিড়ী বয়েজ একাডেমি, যা এখনকার নাম, এই স্কুলে যোগদান করি। এই স্কুলের পূর্বতন নাম ছিল শ্রীরামপুর টাউন একাডেমি। শ্রীরামপুর টাউন একাডেমি এই নামে ওই একই বাড়িতে এখনো সকালে প্রাথমিক বিদ্যালয় মিউনিসিপ্যালিটির অধীন চলে। আমি 2012 সালে এই বিদ্যালয় হতে অবসর গ্রহণ করি। এই বিদ্যালয়ের একটি ইতিহাস আছে। সেই ইতিহাস ভারতবর্ষ স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে একটা উদ্বাস্তু যে ঢল নামে তাদের শিক্ষার যে ব্যবস্থা গ্রহণ করা, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সেটা শুরু হয় এবং শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশনের শাখা হিসাবে এই বিদ্যালয় শুরু হয়, যা পরবর্তীকালে 1949 খ্রিস্টাব্দে স্থাপনা এবং জিতেন্দ্রনাথ লাহিড়ী শ্রদ্ধেয় তৎকালীন স্বাধীনতা সংগ্রামী এবং সাংসদ যিনি নির্বাচিত হয়েছিলেন 1952 খ্রিস্টাব্দে, সেই বাড়িতেই এই স্কুল বাড়ি শুরু হয় 1 টাকা ভাড়ায়। পরবর্তীকালে 1984 সালে জিতেন্দ্রনাথ লাহিড়ী এবং তার স্ত্রী মলিনা লাহিড়ী, তাদের যে সন্তান, সেই সন্তানেরা 1982 খ্রিস্টাব্দে তাদের বসত বাড়িটি স্কুলকে দান করেন। দান করার পরের থেকে এখনো পর্যন্ত সেই বাড়িতেই এই স্কুল চলছে। স্কুল আমি যেদিন জয়েন করি এবং যখন চলে আসি, তখন পর্যন্ত উচ্চ মাধ্যমিকে সেটা উন্নীত হয়েছে এবং প্রতি বছর মাধ্যমিক যে রেজাল্ট ছিল সেটা সন্তোষজনক। 60 থেকে 65% ছাত্র আমাদের প্রথম বিভাগ ডিস্টিংশন মার্ক সহ তারা ফলাফল পেয়েছে এবং এখনো সেটা অব্যাহত আছে বলি
আমার মনে হয়। শ্রীরামপুর মলিনা লাহিড়ী বয়েজ একাডেমি, শ্রীরামপুর মলিনা লাহিড়ী বয়েজ একাডেমি। আপনার হাতে যে বইটা আছে একটা ফটো দেখতে পাচ্ছি, পিকচার, ছবি। এই যে ছবিটি আপনি দেখছেন, এই ছবিটি প্রয়াত শ্রদ্ধেয় জিতেন্দ্রনাথ লাহিড়ী মহাশয়ের ছবি। উনি ফাউন্ডার, প্রতিষ্ঠাতা? ওনারই এটি বসত বাড়ি। আচ্ছা, উনি দান করেছিলেন? উনি দান করেননি। ওনার প্রয়াণের পর তার যে দুই পুত্ররা, তারা মায়ের নামে স্কুল হবে এই শর্তে ওই বসত বাড়ি দান করেন, এবং স্কুলের নাম হয় শ্রীরামপুর টাউন একাডেমি থেকে পরিবর্তিত হয়ে শ্রীরামপুর মলিনা লাহিড়ী বয়েজ একাডেমি। এবং উনি তৎকালীন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। স্বাধীনতা সংগ্রামী এবং পরবর্তীকালে স্বাধীন ভারতের সাংসদও নির্বাচিত হয়েছেন 1952 খ্রিস্টাব্দে প্রথম নির্বাচনে। ওনার শিক্ষকতা ছাড়া অন্যদিকে উনি সাহিত্য প্রেমী মানুষ, সাহিত্য প্রেমিক বলতে পারেন একজন। লেখালেখি চর্চায় উনি নিমগ্ন থাকেন। একজন ক্রিয়েটিভ মানুষ, সৃজনশীলতা ওনার জীবনে একটি চলার পথের প্রেরণা। উনি চিরাগ পত্রিকা নিয়ে কিছু বলবেন। মাস্টারমশাই, চিরাগ পত্রিকা আপনি কবে শুরু করেছিলেন এবং আপনার পত্রিকা সম্পর্কে কিছু বলুন। পত্রিকা সম্পর্কে বলতে গেলে আমার একক প্রচেষ্টা এটা না। আমরা বন্ধুরা কয়েকজন মিলে, যারা ওই 70-এর দশকেও পান্ডুয়া থেকে সংবাদ পাক্ষিক প্রচার করতেন, তাদের সকলের উদ্যোগে একটা মিলিত উদ্যোগ এই পত্রিকা শুরু হয়। সেটা 1992 সালের 26শে সেপ্টেম্বর সর্বজন শ্রদ্ধেয় বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে পত্রিকার প্রথম প্রকাশ ঘটে 26শে সেপ্টেম্বরে। সেই সময় হতে কোভিড পিরিয়ড 2019 যে সময়, ডিসেম্বর মাসে যখন কোভিডের কথা ঘোষিত হয়, সেই সময় থেকে শুরু করে 20, 21 এই 3টি বছর 3টি করে সংখ্যা প্রকাশিত হয়েছে। বছরে 3টে, জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবর, এই 4টি সংখ্যা আমরা সাধারণভাবে প্রকাশ করতে অভ্যস্ত। আমরা দুঃসাহসিকভাবে শুরু যেটা করেছিলাম আমরা বন্ধুরা সকলে মিলে, প্রথম যে সংখ্যা, সেই প্রথম সংখ্যা 1000 কপি আমরা প্রকাশ করি, এবং যা নিঃশেষিত হয়। 2-1টি অফিসিয়াল রেকর্ড রাখার জন্য যা রাখা, এছাড়া ওই সময় পর্যন্ত 1000 কপি আমরা ছেপে গেছি। পরবর্তীকালে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই পত্রিকা যে প্রচার, সেটা ঝাড়খণ্ড এবং ত্রিপুরা, আসামেও পৌঁছেছে। তার ব্যাপ্তি ঘটে, কিন্তু সেই ব্যাপ্তি যোগাযোগ রাখতে গেলে আমাদের যে শারীরিক সক্ষমতা, মানুষের যে উৎসাহ উদ্দীপনা, এই সমস্তগুলো মিলিয়েই তো পত্রিকা টিকে থাকা। সেই ক্ষেত্রে আমরা যারা যুক্ত, সকলেই প্রায় 70 মানুষ। শারীরিক সক্ষমতা দিনে দিনে কমছে, এবং কর্মক্ষমতা যেটা, সেই কর্মক্ষমতাও দিনে দিনে কমছে, যার ফলে এখন প্রকাশের সংখ্যা ক্রমশই সীমিত হয়ে আসছে। এবং বাস্তব অবস্থা যেটা, প্রিন্টের যে পত্রিকা, সেই পত্রিকা থেকে এখন মানুষ আকৃষ্ট হচ্ছে ওয়েব ম্যাগাজিনের দিকে বেশি। তবুও আমার দৃঢ় বিশ্বাস, দীর্ঘ 35 বছর ধরে যে চলছে, এবং এই যে ছাপা যে জগৎ, সেটা সংবাদপত্র হতে পারে, পত্রপত্রিকা হতে পারে, বা পুস্তক হতে পারে, তা কিন্তু শেষ হয়ে যাবে না
আগামী দিনেও টিকে থাকবে এমন বিশ্বাস আমাদের আছে। তবে এই পত্রিকা টিকে থাকবে কিনা সেটা সময় জবাব দেবে। মাস্টারমশাই, এটা আমার শেষ প্রশ্ন। আপনি ইতিমধ্যেই অবগত, আমার চ্যানেলটি হচ্ছে অরাজনৈতিক অসাম্প্রদায়িক। এর মূল ভিত্তি, যার উপর এই চ্যানেলটি তৈরি, এটা হচ্ছে আন্তর্জাতিক মানবতাবাদের উপর, সম্প্রীতি, ভালোবাসা, প্রেম ও সেবার উপর প্রতিষ্ঠিত এই চ্যানেল। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্য না, দেশ না, সারা পৃথিবী একটা অস্থিরতা, মানুষের মধ্যে অস্থিরতা, হানাহানি, দাঙ্গা, মারামারি, জাতপাতের লড়াই, অর্থাৎ মানুষের যে মানবতা আজকে ভুলণ্ঠিত। এই জায়গায় দাঁড়িয়ে আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজমের মাধ্যমে রাজ্যবাসী না, দেশবাসী না, সারা পৃথিবীকে একটি শান্তি, ভালোবাসা, সম্প্রীতির বার্তা দেন। এই বিষয়ে আপনি যা উল্লেখ করলেন, শান্তি, সম্প্রীতি এবং মানুষের প্রতি মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাস স্থাপন করাটা প্রকৃতপক্ষে কিছু স্বার্থান্বেষী মানুষ যারা ক্ষমতাকে দখল করতে চায়, ক্ষমতার দম্ভ প্রকাশ ঘটাতে চায়, তারাই আজকের দিনে আমাদের সবচেয়ে বড় বিপদ সামনে। সেই বিপদকে উপেক্ষা করতে পারি আমরা মানুষে মানুষে যে দৃঢ় বন্ধন, সেই বন্ধন একে অপরকে জানা, বোঝা এবং বিশ্বাস স্থাপন করা, এই কাজ যদি আমরা করতে পারি, তাহলে অবিশ্বাসের যে বাতাবরণ দিকে দিকে আর ছড়িয়ে পড়ছে, মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছে না, আমরা আমাদের দৈনন্দিন যে জীবন, সেই দৈনন্দিন জীবনে আমরা যদি আমাদের আচার আচরণ এবং মানুষের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি, আমরা যারা অন্তত বিশ্বাসী, তারা যদি সেই সকলের মনে এই বিশ্বাসকে স্থাপন করা এবং নিজেদেরকে বিশ্বাসী করে তোলা, এই জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারি, তবেই এই যে আজকের দিনের যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, সেই প্রতিবন্ধকতায় আমরা সংঘবদ্ধভাবে উপেক্ষা করতে পারবো, এই বিশ্বাস আমার আছে। খুব ধন্যবাদ প্রিয় দর্শক। আমাদের প্রিয় মাস্টারমশাই সারা জীবন উনি শিক্ষকতা করেছেন। ওনার মুখ থেকে আমরা সম্প্রীতি, ভালোবাসার কথা শুনলাম। মাস্টারমশাই ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, আপনি আরো দীর্ঘজীবী হন, এই বলে আজকের এই ডকুমেন্টারি বা এপিসোড সমাপ্ত করছি। ধন্যবাদ নজরুল হক, সুফি নজরুল হক সাহেবকে এবং যে চ্যানেল কর্তৃপক্ষ যারা চালাচ্ছেন, এর সঙ্গে যারা যুক্ত আছেন, যে কোনো ভাবেই হোক, দর্শকবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। নমস্কার। আমরা এখন পৌঁছেছি চিরাগ সাহিত্য সংস্কৃতি সমিতির সম্পাদক, অবসরপ্রাপ্ত শিক্ষক মাননীয় শ্রী তপন ভট্টাচার্য মহাশয়ের সন্নিকটে। নমস্কার, আমি শ্রী তপন ভট্টাচার্য এবং আমি এখন বর্তমানে যেটা গার্ডেন অফ সুফিজমের সামনে আছি। তিনি আমার সামনে রয়েছেন, সম্মানীয় নজরুল বাবু, এবং আমি সকলকে আমাদের চিরাগ পত্রিকার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার জানাই। এবং মানুষ যারা আমাদের এইটা দেখছেন, তারা দেখে পরে আমাদের নিশ্চয়ই কিছু বলবেন যে আমরা এটা কিরম ভাবে কি করতে পারছি বা করতে পারবো, বা যদি কোনো ভালো আপনাদের মতামত থাকে সেটা আমাদের জানাবেন। তপনবাবু, আপনি কতদিন এই চিরাগ পত্রিকার সঙ্গে জড়িত আছেন? আমি প্রায় ধরুন 32-33 বছর। মানে বিগিনিং নয়, বিগিনিং এর 2 বছর হয়তো পরে, 2 বছর পরে আমি আসি এখানে আপনার 92 সালে। এই তখন থেকে এখানে আসি এই চিরাগ পত্রিকার সঙ্গে। আপনি তো শিক্ষকতা করতেন? হ্যাঁ, শিক্ষকতা করতাম। এখন অবসর? এখন অবসর। আচ্ছা,
আপনাদের এই চিরাগ পত্রিকাকে নিয়ে সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি, এখন কি অসুবিধা, একটু আপনি যদি আলোকপাত করেন। সব থেকে যেটা একটা পত্রিকা, যেটা চিন্তার বিষয়, যে একটা পত্রিকা পান্ডুয়ার মতন জায়গায় 33 বছর ধরে চলছে, এটা কম বড় কথা নয়। এবং একটা পত্রিকা চালাতে গেলে সবাই জানেন কত খরচ, কিভাবে কি করতে হয়। আর যারা লেখেন তারা বিভিন্ন জায়গার, আমাদের পান্ডুয়ার লেখার থেকে যেমন অন্ডাল, দুর্গাপুর ইত্যাদি ইত্যাদি থেকে তাদের লেখা আছে। এবং এখন আমাদের যেটা সব থেকে বড় সমস্যা হয়ে গেছে, এই পত্রিকাটা পাঠানো নিয়ে। পত্রিকাটা আমরা পাঠাতে গিয়ে অনেক অসুবিধার ফিল করছি, লোক পাওয়া যায় না। আর সব থেকে বড় কথা, আমাদের সবাইকার বয়স 60 ঊর্ধ্ব। আমরা এমন একটা ছেলে পাচ্ছি না যে ইয়ং ছেলে এসে এই পত্রিকাটা ধরবে। এইটা আমাদের হচ্ছে শারদ সংখ্যা, এবং শারদ সংখ্যাটাকে আমি তুলে ধরলাম সামনে। এটা কি প্রতি বছর, এটা প্রতি বছর এই শারদ সংখ্যা, মানে এটা হচ্ছে দুর্গাপুজোর সময় করে, এবং এটা 4টে আমাদের পত্রিকা বার হয়, 4টে পত্রিকা বার হয়। সেই 4টে পত্রিকার মধ্যে শারদ সংখ্যাটা একটু কলেবরটা ভালো হয় আর কি। যাই হোক, এরকম ভাবেই চলে আসছি আজকে 33 বছর। আর এখন যেটা সমস্যা হয়ে গেছে, যে আমাদের যারা যারা ছিল বয়স্ক, তারা অনেকেই ইহলোকে নেই। তাদের জন্যে যারা প্রথম আরম্ভ করেছিলেন, তাদের অনেকেই এখন আর ইহলোকে নেই। আর এই পত্রিকার এক সময় যে লেখক ছিলেন, যেটা বলতে কোনো দ্বিধা নেই, যে আমাদের শ্রীকান্ত ভট্টাচার্য, গিরিধারী গোস্বামী, দেবেনবাবু, এরা সব যা লিখতেন, সেই লেখা এখন আর আমরা পাই না। সেই লেখা যখন ছিল, তখন পত্রিকার অনেক অনেক লোক, যারা খুবই, যারা এই পাঠক, তারা বলতেন এত সুন্দর পত্রিকা, একটা ছোট পত্রিকা এরকম ভাবে চলে, এটা আমরা ভাবতেই পারছি না। যাই হোক, আমরা বছরে একটা করে সবাইকে নিয়ে এসে, যতজন আসতে পারে, প্রায় সেই দিনের মতন ধরুন 70-80 জন আসে, তাদের নিয়ে একটা মানে আলোচনা সভা করা হয়। সেই দিন একটা প্রতিযোগিতা করা হয়, গল্প পাঠ এবং ধরুন আপনার কবিতা পাঠের উপর। সেইটা করে সেই একটা বিচার করে তার পুরস্কারটা দেওয়া হয়। আর আমাদের 2-3টে পুরস্কার আছে, যারা সারা বছর ধরে লেখেন, তাদের মধ্যে কিছু কিছু আছে যে তাদের একটা পুরস্কার দেওয়া হয় সুধা সাহিত্য স্মৃতি পুরস্কার, এবং আর একটা দেওয়া হয় পশুপতি ঘোষাল স্মৃতি পুরস্কার। তা এইগুলো যে চলছে, এইগুলো চলছে মানে আমরা জানি না আর কদিন চালাতে পারবো। সব থেকে বড় কথা, আমাদের যে পত্রিকা সম্পাদক নসরতদা আমার সামনে পাশেই রয়েছেন, এই নসরতদার শারীরিক অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই, কিন্তু তবু তিনি এখনো পর্যন্ত ওই প্রতিদিন একবার করে প্রেসে গিয়ে প্রুফ দেখা, প্রেসে কি ছাপা হচ্ছে, কোথায় যাবে, কার কাছ থেকে সংগ্রহ করা, এইগুলো সব এখনো করে যাচ্ছেন। যে কদিন পারবেন, আমাদের সেদিনই কথা হচ্ছিল যে মনে হচ্ছে আর কিছু হবে না, হ্যাঁ, কোনো ইয়ং ছেলে একজন এগিয়ে এলে আমাদের পক্ষে খুব ভালো হতো। এইটাই আমাদের সব থেকে দুঃখের বিষয়। আজকে যে জায়গায় চলে যাচ্ছি, যে সমাজে আমরা বাস করছি, সেই সমাজ বোধহয় পড়াশোনা ছেড়ে দিয়েছে। পড়াশোনা মানে এই গল্পের বই পড়া, পত্রিকা পড়া। অনেকে এখন আমাকে যে কাগজ দেয়, আমি এখনো, আপনার দেখুন এখানে, আমি এখন সুক্তার আনি, আনন্দবাজার পত্রিকাটা দিয়ে যায়। সে বলছে আমি নেয় না কেউ, জানো, আমি কয়েকজনের জন্য আসছি। দুঃখের বিষয়, একটা বিরাট পত্রিকা, ধরুন আনন্দবাজার পত্রিকা, তার বিক্রি খুব কম আমাদের এই শহরে, এই পান্ডুয়ার মতন জায়গায়। যাই হোক, আর বিশেষ কিছু বলছি না। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা, প্রাণ ভরা ভালোবাসা রইল। মানুষ যারা দেখছেন তারা একটু বলবেন যে আমাদের এই পত্রিকাটা চালাতে গিয়ে আর কি কি করতে পারলে আর একটু ভালো হয়। এই কথা বলে সকলকে আমার নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার। প্রিয় দর্শকবৃন্দ, মাননীয় তপন বাবুর মূল্যবান বক্তব্য এবং পাশেই আছে জনাব নসরত আলী সাহেব। একটা সম্প্রীতির যে একটা বাতাবরণ আমি দেখতে পাচ্ছি। তপন বাবু, আমার চ্যানেল হচ্ছে দ্য গার্ডেন অফ সুফিজম,
অরাজনৈতিক, অসাম্প্রদায়িক। এই চ্যানেল মূলত মানবতাবাদের উপর প্রতিষ্ঠিত। আজকের দিনে দাঁড়িয়ে মানুষে মানুষে যে হানাহানি, কাটাকাটি, জাতি বিদ্বেষ, আসল যে মানুষ সব, মানব ধর্মই বড় ধর্ম, সেই সেন্স, সেই ফিলিং ফেলে মানুষ আজকে ধর্মান্ধতার মধ্যে নিমজ্জিত। তা আপনারা সাহিত্য প্রেমী মানুষ, আপনার লেখা লেখি চর্চায় থাকেন, বিশেষ করে আপনারা শিক্ষক ছিলেন, একজন সমাজের শিক্ষক। আপনার যে কর্তব্য, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসী না, দেশবাসী না, সারা পৃথিবীকে একটি শান্তি, সম্প্রীতি, ভালোবাসার, প্রেমের বার্তা দেন। আমি আবার বলি, সকলকে আমার পক্ষ থেকে এবং আমাদের চিরাগের পক্ষ থেকে, আমাদের সহ্য নসরতদার পক্ষ থেকে আমরা অনেক অনেক ভালোবাসা জানাই। আর সকলকে বলি, একটু সংস্কৃতির সঙ্গে থাকুন, একটু ভালো ভাষায় থাকুন, আর ভালোবাসায় থাকুন। এছাড়া আর কিছু বলার নেই। আর আবার বলি, আপনারা আমাদের এই পত্রিকা চালাতে গিয়ে যদি মনে হয় যে এইগুলো করা দরকার, আপনারা অবশ্যই বলবেন। আর সব শেষে বলি, যিনি এসেছেন আমার সামনে রয়েছেন নজরুল বাবু, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম, আমাদের চিরাগের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর কি বলবো, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মানুষ যেন এই হানাহানি, কাটাকাটি সব ছেড়ে দিয়ে আবার এই জায়গায় ফিরে আসুক। আমার মনে হচ্ছে সূর্য যেমন প্রতিদিন সকালে ওঠে, তেমনি ভাবেই আবার মানুষের মধ্যে পাশাপাশি এইভাবেই আসবে। আমরা হিন্দু নয়, আমরা মুসলমান নয়, আমরা খ্রিস্টান নয়, আমরা মানুষ। এই কথাটা যেন সকলের মনে থাকে। এই কথা বলে আমার কথা শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, ভালোবাসবেন। শ্রদ্ধেয় তপনবাবু, উনি বাচিক শিল্পীও বটে। তো আমরা এটা তো অভ্যস্ত, আপনার কাছে নতুন ভাবে যদি উনি একটু উপস্থাপনা দেন। আচ্ছা, আপনি বাচিক শিল্পী, তো আপনি একটা যদি একটা আবৃত্তি বা কবিতা যে কোনো পাঠ করতেন। তাহলে আমরা আজকে যেটা নিয়ে সব থেকে বড় জায়গায় গেছি, হানাহানি, কাটাকাটি, সেই জায়গা থেকে আমি কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার বলছি। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিনি রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্নারি, আজি দেখিব তোমার মাতৃভক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্নারি, বলো ডুবিছে মানুষ সন্তান মরবার। গিরিশঙ্কর, ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি, তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। উলিবেশে রবি, আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। নমস্কার, আবার বলি, সকলে সুস্থ থাকুন। আর এই চ্যানেলটা আরো ভালো করে দেখুন, কি বলছেন এটা অবশ্যই সকলের কাছে নিশ্চয়ই কাম্য। আবার বলি, ভালো থাকুন। নমস্কার, নমস্কার, নমস্কার।